চতুর্থ শ্রেণীর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন 2 বই। বোঝা বাড়বে শিক্ষার্থীদের, বলছেন বিশ্লেষকরা। কাল চায়ের রাজধানী মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। বরণে ব্যাপক প্রস্তুতি নেতাকর্মীদের। শিশুর মৃত্যুর দায় নিতে হবে 8 দিন কর্তৃপক্ষকে। পার পাবে না অপরাধীরা, বললেন স্বাস্থ্যমন্ত্রী। আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 11টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম, সাথে আছি আমি রোকসানা জয়ী। চতুর্থ শ্রেণীর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন 2 বই। আগামী বছর থেকে শিল্প সংস্কৃতি ও ক্রীড়া নামে 2টি বিষয় যোগ করার পরিকল্পনা সরকারের। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, শিশুদের বৈশ্বিক নাগরিক ও দক্ষ হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ। তবে শিক্ষাবিদদের মতে এতে বোঝা বাড়বে শিক্ষার্থীদের। আবির হোসেনের রিপোর্ট, ক্যামেরা ছিলেন আমানুল্লাহ আমান। চতুর্থ শ্রেণীতে বর্তমানে পড়ানো হয় 6টি বিষয়: বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা। এর সাথে আগামী বছর থেকে আরও 2টি বিষয় যুক্ত করতে চায় সরকার। একটি হলো শিল্প সংস্কৃতি, অন্যটি ক্রীড়া, যেখানে গুরুত্ব পাবে সঙ্গীত, নাট্যকলা এবং চারুকলার মতো বিষয়। পাঠ্যপুস্তকেও আসলে কোনো পরীক্ষা থাকবে না, আগের মতোই থাকবে। সামষ্টিক মূল্যায়ন হবে, ধারাবাহিক মূল্যায়ন হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, চতুর্থ শ্রেণীতে নতুন 2টি বইয়ের পৃষ্ঠা সংখ্যা হতে পারে 80 থেকে 100, যাতে ব্যয় হবে জনপ্রতি 50 টাকা। সব মিলিয়ে চতুর্থ শ্রেণীর প্রায় 44 লাখ ছাত্রছাত্রীর জন্য আলাদা ব্যয় হতে পারে প্রায় 22 কোটি টাকা। বইয়ের ছবিগুলো যাতে স্পষ্ট হয়, এই জন্য আমরা সাধারণত স্পেসিফিকেশনগুলো হাই স্পেসিফিকেশন দিই মাধ্যমিকের তুলনায়। সেই হিসাবে প্রাথমিকের বইগুলো তুলনামূলকভাবে মাধ্যমিকের চেয়ে ইউনিট প্রতি কষ্ট একটু বেশি পড়ে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলছেন, শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক ও দক্ষ হিসেবে গড়ে তুলতেই প্রাথমিকে নতুন 2টি বিষয় পড়ানো হবে। স্পোর্টস এবং কালচার দুটোই ওই ক্রিয়েটিভ, টিম বিল্ডিং, গুড সিটিজেন এগুলো তৈরি করে। 27-এ আমরা একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি, এটা কিছু দূর আমরা পাইলট হিসেবে ব্যবহার করব, যেন এগুলোর রেজাল্টসের ভিত্তিতে বড়ভাবে আমরা যেভাবে অ্যাকচুয়াল কারিকুলামটা সাজাতে চাই 28-এর জন্য, সেভাবে আমরা কাজ করব। তবে শিক্ষাবিদদের মতে চতুর্থ শ্রেণীতে 6টি বিষয়ের সাথে আরও 2টি বিষয় যোগ করলে বোঝা বাড়বে শিক্ষার্থীদের। আংশিকভাবে যে বিষয়গুলো পরিবর্তন হচ্ছে, তাতে আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার গুণগত মানের কোনো পরিবর্তন হবে না। এর চেয়ে বরং যে বিষয়গুলো প্রচলিত আছে সেখানেই কিন্তু আমাদের অনেক প্রয়োজন আছে এবং সেখানেই কিন্তু আমাদের দক্ষতার অনেক ঘাটতি রয়েছে। যারা এটা করছেন তাড়াহুড়া করে, সেটা আমি মনে করি জাতির শিক্ষা ব্যবস্থার জন্য আরেকটা বোঝা হিসেবে দাঁড়াবে। কেবল চতুর্থ শ্রেণী নয়, 2027 সাল থেকে ষষ্ঠ শ্রেণীতে নতুন 2টি বইয়ের চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, অন্যটি লার্নিং উইথ হ্যাপিনেস। মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীলতা কমিয়ে সরকার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য যে উদ্যোগ নিতে যাচ্ছে, প্রাথমিক শিক্ষা সেটা কতটা অবদান রাখে সেটাই এখন দেখার বিষয়। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। কাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সদর ও শ্রীমঙ্গল উপজেলায় উদ্বোধন করবেন 3য় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। যোগ দেবেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায়। সরকার প্রধানের সফর ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সবুজের সমারোহ, সাজানো চায়ের বাগান আর পাহাড়ের নীরবতা, সব মিলিয়েই প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি মৌলভীবাজার। 17 জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সেখানেই এখন ভিন্ন আমেজ। সভাস্থলে চলছে সাজসজ্জা আর প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ। পরিবেশ রক্ষা ও জনস্বার্থ বিবেচনায় জেলার কোথাও ব্যানার, ফেস্টুন বা তোরণ স্থাপন করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই তোরণ, ফেস্টুন এই সমস্ত আমাদেরকে নিষেধ করা হয়েছে, কারণ এটা অনেক অপচয়, অনেক টাকা অপচয় হয় এবং জনগণেরও দুর্ভোগ হয়। আমরা অধীর আগ্রহে ওনাকে বরণ করার জন্য মৌলভীবাজার জেলার 21 লক্ষ মানুষ এখানে অপেক্ষা করছে। আমাদের মেডিকেল কলেজ, পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয় এবং
কাঠামোগত যে উন্নয়নগুলো আছে সাধনে উনি আমাদের যে স্বপ্ন সেটি বাস্তবায়ন করবেন আমরা আশা করি। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গলের মির্জাপুরের 1 নম্বর ওয়ার্ড এবং রাজনগরের ট্যাংরার 7 নম্বর ওয়ার্ডের তালিকাভুক্ত পরিবারগুলো সরাসরি পাবেন সরকারি সুবিধা। কার্ড দেওয়ার পরে খুব সুন্দরভাবে আমরা চলতাম পারমু, মাসে মাসে টাকা পাইমু, যে একটু আয় দায় করতে পারমু, খাইতে পারমু। টাকা পাইলে ভালো ফ্যামিলি চলবো, কষ্ট হইতো না। পুরো জেলার কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে কিছু অনিয়ন্ত্রিত ট্রাফিক রয়েছে, এইগুলো নিয়ন্ত্রণের জন্য আমরা অভিযান পরিচালনা করতেছি। আশা করি সার্বিক যে এখন পরিস্থিতি এটা যদি চলমান থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোনো রকম সমস্যার সম্মুখীন হবে। প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে মৌলভীবাজারবাসীর প্রত্যাশা উন্নয়ন আর সম্ভাবনার নতুন বার্তা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে মৌলভীবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আব্দুর রব। চলে আছে তার কাছে। রব, এই সরকার প্রধানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে, মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন আপনি? জি জয়ী, প্রবাসী ও পর্যটন অধ্যুষিত চায়ের দেশ মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন, এ নিয়ে আসলে রাজনৈতিক অঙ্গনে যেমন এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এই উচ্ছ্বাসটা আমরা দেখেছি। এবং এই মৌলভীবাজারে আসলে মৌলভীবাজারের যে শ্রীমঙ্গল রয়েছে, সেই শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী এসে প্রথমে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সেখানে প্রোগ্রাম করবেন এবং ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এর পরে আসলে মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে প্রধানমন্ত্রী সেখানে এসে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আজকের এই আমরা যে আয়োজন দেখাচ্ছি সেখানে আসলে প্রতিকূল আবহাওয়ার মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই আবহাওয়ার পরিস্থিতির কারণে মাঠ কিছুটা ভেজা ছিল, যার কারণে বালু এবং মাটি দিয়ে আসলে এই মাঠটাকে একদম পরিপূর্ণ করা হচ্ছে এবং আগামীকালকের জনসভা যাতে কোনো ধরনের সমস্যা না হয় এবং নির্বিঘ্নে যাতে করা যায় সেই লক্ষ্যে আসলে যারা আয়োজক রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন। একই সাথে এই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আসলে মৌলভীবাজারের যে সাধারণ মানুষ রয়েছেন, সাধারণ মানুষের মধ্যে একটা প্রত্যাশার জায়গাও রয়েছে। দীর্ঘদিনের মৌলভীবাজারের যে দাবিগুলো রয়েছে, প্রধান যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো বাস্তবায়ন হবে, পূরণ হবে, সেরকম প্রত্যাশা সাধারণ মানুষ করছেন। মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, শমশেরনগর বিমানবন্দর চালু, পাশাপাশি পর্যটন এলাকাকে সমৃদ্ধ করা এবং হাওর কেন্দ্রিক যে পর্যটন আছে সেটাকে প্রসারিত করা, সেই ধরনের বিভিন্ন ধরনের প্রত্যাশাগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এবং আগামীকালকের এই জনসভা জনসমুদ্রে রূপ নেবে এমনটাই জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। জয়ী। আব্দুর রব, ধন্যবাদ আপনাকে। দর্শক, কাল মৌলভীবাজার যাচ্ছেন সরকার প্রধান, সেই বিষয় নিয়ে সবশেষ খবরাখবর জানছিলাম আমরা। বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তিব্বতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। সে বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানবো। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, ঠিক কি কি দাবি পোশাক শ্রমিকদের, জানাবেন বিস্তারিত। জয়, 9:45 থেকে মূলত গার্মেন্টস শ্রমিক অর্থাৎ পোশাক শ্রমিক যারা রয়েছেন তারা এখানে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। রাস্তার দুপাশে সড়ক মূলত তারা বন্ধ করে দিয়েছেন, এতে করে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে, মানুষজন ভোগান্তিতে রয়েছেন এবং কোনো রকম যানবাহন চলাচল কিন্তু হচ্ছে না। সব দিকের সড়ক ইতিমধ্যে বন্ধ রয়েছে এবং তারা 7টি দাবি মূলত তারা এখানে তুলেছেন। অর্থাৎ তারা মূলত যে নাসা গ্রুপ রয়েছে, নাসা মেনল্যান্ড, সেই পোশাক শ্রমিক, সেখানকার পোশাক শ্রমিক, তারা 7টি দাবি তুলেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে মে মাসের বেতন তারা পাননি, সেটি অনতিবিলম্বে দিতে হবে এবং 2025 সনের যে ছুটির টাকা, সেই ছুটির টাকা তাদেরকে দিতে হবে এবং এরিয়া বিল সহ যে সমস্ত বিলগুলো রয়েছে সেগুলো দিতে হবে। এবং সবচেয়ে তাদের বড় ধরনের যে অভিযোগ সেটি হচ্ছে ঈদের ছুটি যখন তাদেরকে দেওয়া হয়েছিল, ঈদের ছুটির পরে তারা যখন কাজে যোগদান করবে তারা দেখলো যে তাদের যে কারখানা রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর প্রেক্ষিতে তারা আসলে খাবে কি, যাবে কোথায়, এই ধরনের দাবিগুলো
তারা তুলছেন এবং বকেয়া বেতন না পেলে তারা কিভাবে আসলে তারা রুম ভাড়া দিবে কিংবা কিভাবে তারা খাবে, অনতিবিলম্বে যেন তাদের বকেয়া বেতন সহ গার্মেন্টস যেন খুলে দেওয়া হয়, এই ধরনের দাবি কিন্তু তারা তুলছেন। এবং এই 7টি দাবিতেই মূলত তারা সড়কের দুপাশ বন্ধ করে দিয়ে তারা আন্দোলন করছেন এবং এরই প্রেক্ষিতে মানুষজনের ভোগান্তি তো হচ্ছেই, যানজট তৈরি হয়েছে, দীর্ঘ থেকে দীর্ঘতর যে যানজট সেটি তৈরি হয়েছে এবং তাদের দাবি অনতিবিলম্বে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে আসবে এবং তাদের সাথে কথা বলবে, তারপর তাদেরকে আশ্বস্ত করবে, কারখানা খুলে দেবে, তাদের বেতন বা বকেয়া বেতন যা যেগুলো আছে এগুলো দেওয়ার একটা ব্যবস্থা করবে, তারপর তারা সড়ক ছাড়বে। বিক্ষোভ কর্মসূচি কিন্তু তাদের চলছে এখন। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বকেয়া বেতন সহ 7টি দাবি নিয়ে রাজধানীর তিব্বতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। সে বিষয় নিয়ে সবশেষ খবরাখবর জানছিলাম। পরবর্তী সংবাদ, একনেক সভায় অনুমোদনের জন্য 7,03,36,00,000 টাকার 5টি প্রকল্প উঠছে আজ। এর মধ্যে সরকারি অর্থায়ন 4,536,10,00,000 টাকা আর প্রকল্প ঋণ 2,467,26,00,000 টাকা। সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর মধ্যে নতুন প্রকল্প 3টি এবং সংশোধিত প্রকল্প 2টি। অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন অন্যতম। 3 প্রকল্প আছে পানি সম্পদ মন্ত্রণালয়ের। এর বাইরে 100 উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প উত্থাপন করছে শিক্ষা মন্ত্রণালয়। 6 শিশুর মৃত্যুর দায় নিতে হবে আদ্দিন কর্তৃপক্ষকে। রাজধানীর ইস্কার্টনে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, শাস্তি হিসেবে কেবল হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে, তবে হাসপাতালটির অন্য শাখা থাকলে তা চলবে। কেউ অপরাধ করলে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। মন্তব্য করেন, বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে মারা গেছে শিশুরা। অবহেলা ছিল ডাক্তার, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের। আমরা লাইসেন্সটা বাতিল করেছি। আমি মনে করি আই হ্যাভ নট ডান এনিথিং রং। 6টা বেবিকে কেয়ারলেসলি রেখে মেরে ফেলবে আর শান্তিতে ঘুমাবে আঙ্গুল দেখে অথরিটিকে, দ্যাট ক্যানট বি। We should come at a point to punish all the people liable for all the bad incidences. দেশটাতে কিছু পরিবর্তন আনতে হবে আমাদের ভিতরে। বিচার বিভাগের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি 1 সেপ্টেম্বর। অ্যাটর্নি জেনারেলের আবেদনে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই দিন ঠিক করে দেন। একটি রিটের পরিপ্রেক্ষিতে গেল বছরের সেপ্টেম্বর সংবিধানের 116 অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। নির্দেশনা দেন 3 মাসের মধ্যে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার। এ রায়ের পর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয় কাজও শুরু করে, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধ্যাদেশটি আইনে পরিণত না করায় বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্ট সচিবালয়। নিষ্পত্তি হয়নি অবকাঠামো ব্যয় ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে পরিকল্পনা কমিশনের আপত্তি। সেই সাথে একই প্রতিষ্ঠানের সম্ভাব্যতা সমীক্ষা ও ডেভেলপার হিসেবে যুক্ত থাকা, প্রকল্প অনুমোদনের আগেই দরপত্র মূল্যায়ন সহ বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। কিন্তু অদ্ভুত সুতোর ইশারায় পুরো বিষয়গুলোকে পাশ কাটিয়ে একনেক টেবিলে উঠে চট্টগ্রামের চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্প। দেলোয়ার দোলনের প্রতিবেদন। 1 দশক আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর ঢাকায় সফরের সময় আলোচনায় আসে চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্প। তবে নানা জটিলতায় গতি পায়নি বিষয়টি। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আগে আবারও আলোচনায়। গত সপ্তাহের পর মঙ্গলবার আবার একনেক সভায় উঠছে প্রকল্পটি। চট্টগ্রামের আনোয়ারায় G2G ভিত্তিতে প্রায় 783 একর জমিতে গড়ে তোলা হবে এই অঞ্চল, যেখানে কর্মসংস্থান হবে প্রায় 1 লাখ মানুষের। বিনিয়োগ আসবে অন্তত $500 বিলিয়ন। আসছে বছরে কাজ শুরু করে 5 বছরে তা শেষ করার পরিকল্পনা। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 4,189 কোটি 46 লাখ টাকা, যেখানে সরকারের অর্থায়ন 1,722 কোটি টাকা আর চীন থেকে মিলবে 2,467 কোটি টাকার ঋণ। প্রকল্প সিলেক্ট করে ফেললাম, তখন লাগবে যে ফান্ডিং বা ফাইন্যান্সিং করতে হবে, সেটা একটা ব্যাপার আছে।
প্রকল্প যখন শুরু করা হয় তখন মনোনিবেশ করতে হবে প্রসেসগুলো কি এবং সেই প্রসেসগুলো আমরা কত প্রম্পটলি করতে পারবো। তবে প্রকল্প নিয়ে অসন্তোষ রয়েছে খোদ পরিকল্পনা কমিশনের। তাদের পর্যবেক্ষণ, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই ও উন্নয়ন কাজ করছে চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান CRBC, যা সরকারি ক্রয়নীতির সঙ্গে সাংঘর্ষিক। কোন প্রকল্পগুলো আমাদের জন্য বেশি দরকার, কোনগুলোকে আমরা টাইমলি শেষ করতে পারবো, আমার কাছে মনে হয় যে এই জায়গাটা একটু আমাদেরকে সতর্ক হতে হবে। অঞ্চলটিতে এরই মধ্যে শতাধিক চীনা প্রতিষ্ঠান কারখানা স্থাপনের আগ্রহ দেখিয়েছে। তালিকায় রয়েছে চামড়া, হালকা প্রকৌশল, মেডিকেল যন্ত্রপাতি, রাসায়নিক ও তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।